তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর যে ত্রিভুজের ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল আছে সেটা করেছিলাম। সেখান থেকে আমি টোটাল 7টা মানে 3 থেকে 7 অর্থাৎ 5টা অঙ্ক আমি তোমাদের করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ যে 8 থেকে যে অঙ্কগুলো সেটা আমি কিন্তু শুরু করব। কি বলেছে দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা বলেছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। বলছে 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একদম ইজি। কি বলেছে আমি আঁকাটাকে ব্যাপারটাকে বুঝি। ধরো বলেছে এরকম একটা আয়তক্ষেত্র আছে, এরকম একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, এবং এর পুরোটার ক্ষেত্রফল, এর যে পুরো ক্ষেত্রফল, ঠিক আছে, এর পুরো ক্ষেত্রফল কত হচ্ছে, এর পুরো ক্ষেত্রফল যেটা আছে সেটা বলছে কত না, সেটা হচ্ছে 1200 বর্গ সেমি। পুরো ক্ষেত্রফল কত না 1200 বর্গ সেমি। ভালো করে বলি, পুরো ক্ষেত্রফল কত 1200 বর্গ সেমি, ঠিক আছে। এর বলছে এই আয়তকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। ভালো কথা, দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এটা দৈর্ঘ্য, প্রস্থ কিন্তু দেয়নি, দৈর্ঘ্য দিয়েছে, ঠিক আছে, প্রস্থ দেয়নি কিন্তু। এবার কি বলেছে দেখো, বলেছে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে দেখি। এর কর্ণ, এইটার কর্ণ মানে এরকম একটা কর্ণ, এই যে আয়তক্ষেত্রের যে কর্ণ তৈরি হলো, ধরো এই যে কর্ণ, আঁকাটাকে বলে কর্ণ তৈরি হলো, এই মানে এই কর্ণের উপর নির্ভর করেই কিন্তু একটা বর্গক্ষেত্র হয়েছে, মানে এরকম একটা বর্গক্ষেত্র হয়েছে, একটা বর্গক্ষেত্র হয়েছে। সাপোজ চারিদিক সমান হবে, এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, একটু বড় হোক, এরকম বর্গক্ষেত্র। তার মানে তোমাকে কি বের করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোচ্ছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি লাগবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে না বাহু স্কোয়ার, কিন্তু বর্গক্ষেত্রের বাহু দিয়ে আনি। বর্গক্ষেত্রের বাহু কোনটা বলছে, বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এই আয়তক্ষেত্রের কর্ণটাই হবে বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমাকে কি বের করতে হবে, আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বের করতে হবে, তাই তো। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, √/, দৈর্ঘ্য এই যে লেখা আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কিন্তু এখানে কোথাও দেখো প্রস্থ দেয়া আছে, অঙ্কের মধ্যে দেয়া নেই। তাহলে আমাকে প্রস্থ বের করতে হবে। কীভাবে বের করব, তাহলে প্রথমে দেখো বর্গক্ষেত্রের পুরো ক্ষেত্রফল দেয়া আছে। ক্ষেত্রফল দেওয়া থাকলে ফর্মুলাটা কি দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলের ফর্মুলাটা কী ছিল মনে করে দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইবার আমার এখান থেকে যদি প্রস্থ বের করতে তাহলে কি করবো, দৈর্ঘ্যটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, দৈর্ঘ্যটা এদিকে চলে আসলে কোথায় হয়ে যাবে, আয়তক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ডিভাইডেড বাই হয়ে যাবে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তাহলে প্রস্থর মান বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বের করি, তাহলে লিখি যে আয়তক্ষেত্রের প্রস্থ। কিভাবে প্রস্থ বেরাচ্ছে দেখো, কিভাবে প্রস্থ বেরাচ্ছে দেখো, এই যে ক্ষেত্র কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই তো। তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাকে কি বের করতে বলেছে, প্রস্থ। দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, প্রস্থ বের করতে বলেছে। তাহলে দৈর্ঘ্যটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি, সমান সমান এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে এদিকে আসলে। তাহলে কি হয়ে যাবে, আয়তক্ষেত্র প্রস্থ সমান সমান, তাহলে কি হয়ে যাবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1200 ডিভাইডেড বাই দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত 40। তাহলে কাটাকুটি করো, 0 0 কাটা, 3 4 12, কত বেরালো 30 মিটার। প্রস্থ কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রস্থ বেরিয়ে গেল কত, 30 মিটার, প্রস্থ কিন্তু বেরিয়ে গেল। ব্যাস, এবার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দেয়া আছে। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করি। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি দেখো, ফর্মুলা আছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার কত 40 স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 30 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এটা করলে 4 4 16, 1600 প্লাস 3 3 9, 900।
এটা কত হবে যোগ করলে 2500, 2500কে ভাঙলে রুট ওভার হলে কত হচ্ছে 50 গুণ 50 হচ্ছে 5 5 25, তাহলে বেরাচ্ছে কত 50 মিটার বেরিয়ে গেল। কিন্তু তাহলে কি বলেছে যে বর্গক্ষেত্রটা হবে সেই বর্গক্ষেত্রটা বাহুটার মান কত হবে, বাহুটার মান হবে এই আয়তক্ষেত্রের কর্ণের মানটাই হবে এই বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত বেরালো 50 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেরালো 50। ব্যাস কি বের করতে বলেছে বর্গক্ষেত্রের কি বের করতে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কোয়ার। তাহলে লিখি সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে কত 50 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 5 5 25 2500 2500 বর্গ মিটার। একদম সহজ অঙ্ক দিয়েছে, জাস্ট ওটা বুঝে নিতে পারলেই হয়ে যাবে। কত দিয়েছে এত বর্গ মিটার। এই হলো তোমাদের যে 8-এর অঙ্ক, একদম সহজ অঙ্ক দিয়েছে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে যে 9 নম্বরের অঙ্কটা। দেখো 9 নম্বরের অঙ্কটা কী বলেছে, একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা হচ্ছে 4 মিটার। একটা ঘর রয়েছে, সেই হল ঘরটার দৈর্ঘ্য লম্বা হচ্ছে 4 মিটার, চওড়া হচ্ছে 6 মিটার আর উচ্চতা হচ্ছে 4 মিটার। ঘরটিতে 3টে দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানলা আছে যাদের প্রত্যেকটির 1.2 মিটার ইন্টু 1 মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করা আছে। ঘরটির 4 দেয়ালে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাব করে রঙিন কাগজ ঢাকতে কত টাকা খরচা হবে। ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল ঢাকতে কি বলেছে ফার্স্টে ব্যাপারটাকে বোঝো। ধরো একটা ঘর, যে কোনো একটা যদি ঘরে কটা হয় 4টে দেয়াল হয়, 4টে দেয়াল একটা যে কোনো ঘরে কটা দেয়াল হয় 4টে দেয়াল হয়। ঠিক আছে, বলছে এই 4 দেয়ালকে কাগজ দিয়ে ঢাকবো। কাগজ দিয়ে ঢাকতে কতটা কাগজ লাগবে। দেখো 4 দেয়াল যখনই ঢাকতে যাবে, তোমার ঘরে তো 4টে দেয়াল আছে, কিন্তু 4টে দেয়াল তুমি পুরোটাই কি কাগজ দিয়ে রাখবে। ভালো করে দেখো, দরজা আছে জানলা আছে সেগুলো তো নিশ্চয়ই খোলা রাখবে। তাহলে দরজা জানলাটা তোমাদের নিশ্চয়ই 4 দেয়ালের মধ্যে বাদ দিতে হবে তোমাকে, মানে পুরো 4টে দেয়াল থেকে দরজা জানলাটা তোমাকে বাদ দিয়ে তারপর তোমাকে কাগজ লেখাতে হবে। তাহলে সবার প্রথমে আমাকে কী বের করতে হবে, ঘরটা 4 দেয়ালটা কতটা আছে দেখতে হবে। সেখান থেকে আমার দরজা এবং জানলা কতটা পরিমাণ জায়গা নিয়েছে সেটা বাদ দিতে হবে। দেওয়ার পর যতটুকু পড়ে থাকবে ততটুকু কাগজ লাগবে, তাই তো। তাহলে প্রথমে আমরা কী বের করবো, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, আগে পুরোটার ক্ষেত্রফল বের করবো। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে দেখো, এই যে 4 দেয়ালের ক্ষেত্রফল 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমি লিখি ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। 2 দৈর্ঘ্য দেয়া আছে অঙ্কের মধ্যে, দৈর্ঘ্য কত দেয়া আছে অঙ্কের মধ্যে, দৈর্ঘ্য দেয়া আছে দেখো 4 মিটার, প্রস্থ 6 মিটার আর উচ্চতা কত দেয়া আছে, উচ্চতা দেয়া আছে হয়ে গেল 4 মিটার, এটা দেয়া আছে। তাহলে কত হচ্ছে আমি পাশেই করে দিচ্ছি। তাহলে 6 আর 4 10, 10 দুগুণে 20, 20 4 দুগুণে 80, 80 বর্গ মিটার বেরিয়ে গেল। কিন্তু ঠিক আছে, 4 দেয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, এবার কি করব, এই 4 দেয়াল তো বের করে ফেললাম, তাহলে কি পুরোটাতেই কাগজ লাগাবো না, দরজা আর জানলা বাদ দেবো। কি বাদ দেবো, দরজা আর জানলা। দরজা জানলা তো আমাদের কেমন টাইপের হয়, আয়তকার টাইপের হয়, তাই তো। তাহলে কী করতে হবে, দরজা জানলার ক্ষেত্রফলগুলো বাদ দিল। দরজা জানলার ক্ষেত্রফলের ফর্মুলা কি, দরজা যেহেতু আয়তকার তাহলে কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। এখানে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ বলেও মানে করেও দিয়েছে ওরা, আলাদা করে দেয়নি। তাহলে এই যে দেখো 1.5 ইন্টু 1.1 মিটার দেখো গুণ করে দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করেই রেখে দিয়েছে, মানে তোমার একদম ইজি হয়ে গেল। ঠিক আছে, অনেক অঙ্ক তোমাকে হয়তো নাও দিতে পারে, আলাদা আলাদা করে দিতে পারে। দৈর্ঘ্য দিল, দরজার দৈর্ঘ্য জানলার দৈর্ঘ্য এত, প্রস্থ হতো, তাহলে তোমাকে কি করতে হবে, জানলার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে। ঠিক আছে, এবার দেখো কটা দরজা বাদ দিতে হবে, 3টে দরজা। তাহলে লেখো, তাহলে 3টি জানলার ক্ষেত্রফল। আগে লিখি জানলার একটি জানলার ক্ষেত্রফল কত বলেছে, 1.5 ইন্টু 1 এত বর্গমিটার।
তাই তো? তাহলে 3টি জানলার ক্ষেত্রফল কত হবে? এর সাথে 3 গুণ হবে, 1.5 ইন্টু 1 ইন্টু 3। অ্যান্সার কত হচ্ছে? 3 এটা গুণ করলে 1.5ই হবে। তাহলে 3 একে 3, 3 একে 3, 3 সরি 3 5 15 5, হাতে রইল 1, 3 একে 3 আর একে 4, এত বর্গমিটার। ঠিক আছে, সেমভাবে এবার দরজার ক্ষেত্রফল বের করি। দরজা কটা আছে? দরজা আছে ঘরে 4টে জানলা, সরি এটা কিসের দরজা ছিল? এটা দরজা ছিল, সরি দরজা ছিল প্রথমে, একটি দরজার ক্ষেত্রফল। এবারে কি করেছে? জানলা। জানলা কটা আছে? 4টে জানলা। তাহলে 4টে জানলা বাদ দিতে হবে। তাহলে লিখি প্রথমে একটি জানলার ক্ষেত্রফল, একটি জানলার ক্ষেত্রফল, একটি জানলার ক্ষেত্রফল কত? 1.2 ইন্টু 1, 1.2 ইন্টু 1 বর্গমিটার। তাহলে 4টি জানলার ক্ষেত্রফল 1.2 ইন্টু 1 ইন্টু 4 কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 একে 4, এত বর্গমিটার। তাহলে দেখো টোটাল ঘরটা 4 দেয়ালের ক্ষেত্রফল কত? 80 মিটার। তার মধ্যে ঘরের মধ্যে কি আছে? দরজা এতটা আর জানলা এতটা। তাহলে ঘরটা থেকে দরজা আর জানলাটাকে বাদ দিতে হবে। ঘরটার মধ্যে থেকে মানে 4 দেয়ালের থেকে জানলা এবং দরজা বাদ দিলেই তবে তো সেই পরিমাণটাতে কাগজ লাগাবে। ভালো করে শোনো, 4 দেয়াল আছে, 4 দেয়ালের মধ্যে কাগজ লাগাবে তুমি। ঘরটাতে ধরো কাগজ লাগাবে বা রং করবে, কথা ধরো 4টে পুরো দেয়ালকে রং করবে। তাহলে রং করতে গেলে নিশ্চয়ই ঘরের দরজা জানলা আছে, সেই দরজা জানলাটা বাদ দিতে হবে, তাই তো? তাহলে এবার লিখি, দেখো দরজা জানলা বাদ দিয়ে দরজা ও জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হচ্ছে? হিসাব করো, দরজা টোটাল কত ছিল? ঘরটা কত ছিল? 80। সেখান থেকে বাদ দেবে কি? এদের দুজনকে বাদ দেবে, অর্থাৎ 4.8 প্লাস 4.5, এই টোটালটাকে বাদ দেবে। কত হচ্ছে? 80 বিয়োগ 4 4 8, 8 5 13 3, হাতে রইল 1, 4 4 8 আর 1 9, 9.3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? এটা বিয়োগ করলে হবে 70। আচ্ছা, এই বিয়োগটা দেখিয়ে দিই, অনেকে এই বিয়োগটা করতে পারে না, সামান্য 9.3 এরকম আগে বসিয়ে নেবে, বসিয়ে এখানে পয়েন্ট, এখানে একটা শূন্য, 3 কত 10 হয়, 7 দিলে 9 1 10, 10 মিলে গেলে 0 আর এটা 7, 70.7 বর্গ মিটার। তাহলে দেখো বেরিয়ে গেল। তাহলে টোটাল ঘরে টোটাল মানে 4 দেয়ালে টোটাল জায়গা কতটা ছিল? 80 মিটার, 80 বর্গ মিটার। সেখান থেকে দরজা ছিল তো ধরো 4 বর্গ মিটার আর জানলা ছিল দরজা ছিল 4 বর্গ মিটার, জানলা ছিল 4 বর্গ মিটার। সেই দরজা জানলাটাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর পড়ে রইল কত? এই 70.7। তাহলে এইটাই এতটা পরিমাণ জায়গাতে তো তোমার 4 দেয়াল কতটা পরিমাণ পড়ে আছে? দরজা জানলা বাদ দিয়ে 70.7 বর্গ মিটার, তাই তো? তারপর এইটুখানি জায়গাতেই তো তোমার কাগজ লাগাবে, তাই তো? এটা বলেছে যে এইটুখানি জায়গায় কাগজ লাগাতে কত খরচা হয় তোমাকে বের করতে বলেছে। 1 বর্গ মিটারের জন্য 70 টাকা খরচা হয়, তাহলে এত বর্গ মিটারের জন্য কত খরচা হবে? তাহলে লিখি যে 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 70 টাকা। তাহলে 70.7 বর্গ মিটারের জন্য খরচ হয় 70 ইন্টু 70.7। আমি গুণ করি, 7 0 0, 7 0 0, 7 7 49 9, তারপর 49 9, এখানে গুণ করি 70, প্রথমে 3টে 0, 7 0 0, 49 9, 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9 49 9
7 7 49 9, 7 0 0 4, 7 7 49, 0 9 4 9 4। তাহলে পয়েন্ট হচ্ছে কটার পর হয়ে গেল, একটা পর পয়েন্ট, তাহলে এখানে পয়েন্ট অ্যান্সার হচ্ছে 49.49 টাকা, মানে 4,949 টাকা। কত অ্যান্সার বেরোলো? 4,949 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 10-এর অঙ্কটা। কী বলেছে দেখো, একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। বলেছে একটা ঘরের 4 দেয়ালের টোটাল 4 দেয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 42 বর্গমিটার। দেখো উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই অঙ্কের মধ্যে কিছু না কিছু একটা দেয়া নেই, মিস্টেক আছেই আছে। ঠিক আছে, চলো তাহলে ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 42 বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল, নিচে যে মেঝে তার ক্ষেত্রফল কত? 42 বর্গমিটার। তাহলে ঘরটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4 মিটার, ঘরটির উচ্চতা বের করতে হবে। দেখো উচ্চতা কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো, তাহলে উচ্চতা যদি বের করতে বলে তাহলে নিশ্চয়ই অঙ্কের মধ্যে প্রস্থও দেওয়া আছে। কীভাবে বের করবে প্রস্থ? ঘরটির মেঝেটা মানে কি? মেঝে মানে তো তোমার আয়তক্ষেত্র। মেঝেটা মানে কি? আয়তক্ষেত্র, তাই তো? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের কি দেওয়া আছে? মেঝেটির ক্ষেত্রফল দেখো দেওয়া আছে। এই মেঝের ক্ষেত্রফল কত? 12। মেঝের ক্ষেত্রফল কত? 12 বর্গ সেন্টিমিটার, সরি 12 বর্গ মিটার। কোথায় গেল? মেঝের ক্ষেত্রফল কত? 12 বর্গ মিটার। আর তাহলে দৈর্ঘ্য কত? কই গেল? হ্যাঁ, ঘরটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য তো একই হবে। ঘরটির দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 4 মিটার। ঘরটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আর নিচটা হচ্ছে মেঝে। ঘরটির দৈর্ঘ্য দিয়েছে 4 মিটার, নিচটা হচ্ছে মেঝে। মেঝের ক্ষেত্রফল কত? 12। তাহলে এখান থেকে প্রস্থ বেরিয়ে যাবে না? ক্ষেত্রফল দিয়ে তাহলে প্রস্থ বেরিয়ে যাবে না? তাহলে বের করে নাও প্রথমেই বেরিয়ে যাচ্ছে। তাহলে লিখি মেঝের ক্ষেত্রফল 12। কত নম্বরের অঙ্কটা হচ্ছে এটা? 10 নম্বরের অঙ্কটা। তাহলে অঙ্কের মধ্যে মেঝের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ঠিক আছে, মেঝের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে। তাহলে প্রস্থ ইকুয়াল টু কত বেরাচ্ছে? এখান থেকেই বেরিয়ে যাবে 12 ডিভাইডেড বাই, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যটা যদি আমি এদিক নিয়ে চলে আসি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই 2, এই ডিভাইডেড বাই দৈর্ঘ্য হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 ডিভাইডেড বাই দৈর্ঘ্য কত? 4। তাহলে প্রস্থ মান বেরিয়ে যাবে 4 দিয়ে কাটো, 3 4 12। তাহলে বেরালো কত? 3 মিটার। বেরিয়ে গেল কিন্তু প্রস্থ বেরিয়ে গেল। ঠিক আছে, এবার কি বের করতে বলে তোমাকে? ঘরটির উচ্চতা কত। তাহলে ঘরটির উচ্চতা দেয়া নেই অঙ্কের মধ্যে। তাহলে আমি ঘরটির উচ্চতা মানে ধরে নিলাম কথার কথা ঘরটির উচ্চতা এক্স ধরি, বলছি আগে ধরে নিই আগে ঘরটির উচ্চতা এক্স মিটার। ঠিক আছে, তাহলে আমি সবসময় বারবার করে বলেছি অঙ্কের মধ্যে যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বাহু কোনো কিছু দেওয়া থাকে না, তাহলে অঙ্কের মধ্যে নিশ্চয়ই কোনো একটা কিছু উত্তর দেওয়া থাকবে। কিসের উত্তর দেওয়া আছে? দেখো এখানে 4 দেয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে? 4 দেয়ালের ক্ষেত্রফল, তাই তো? তাহলে এক কাজ করো, তুমি তোমার অনুযায়ী 4 দেয়ালের ক্ষেত্রফল বের করো। আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই পেয়ে গেছি, উচ্চতা তো ধরে নিয়েছি। তাহলে আমি 4 দেয়ালের ক্ষেত্রফল প্রথমে বের করি। অঙ্কের মধ্যে যেহেতু 4 দেয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমি আমার অনুযায়ী আগে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করি। তাহলে বের করি যে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য কত? 4 প্রস্থ ইন্টু উচ্চতা ধরে নিলাম এক্স, তাই তো? তাহলে কত হচ্ছে এটা? 4 3 7, 7 দুগুণে 14 এক্স বর্গমিটার। বেরিয়ে গেল কিন্তু। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল আমার কত বেরালো? 4 দেয়ালের ক্ষেত্রফল আমার কত বেরালো? এই যে 14 এক্স বর্গমিটার, তাই তো? তাহলে আমার অনুযায়ী 4 দেয়ালের ক্ষেত্রফল কত বেরালো? 14 এক্স বর্গমিটার। অঙ্কের মধ্যে উত্তর কত দেওয়া আছে? দেওয়া আছে উত্তর 4 দেয়ালের ক্ষেত্রফল 42। তাহলে আমার অনুযায়ী 4 দেয়ালের ক্ষেত্রফল কত? 14 এক্স। ওদের অনুযায়ী 4 দেয়ালের ক্ষেত্রফল কত? 42। দুটো একই কথা। তাহলে শর্তানুসারে এটা সমান সমানটা লিখতেই পারি। তাহলে লিখি শর্তানুসারে
যে 14x ইজিক্যাল টু 42, তাহলে x ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 14, 14 দুগুণে 28, 3 14 42, তাহলে x ইকুয়াল টু 3, তাহলে প্রস্থ ইজিক্যাল টু কত বেরালো, সরি উচ্চতা ইজিক্যাল টু কত বেরালো, 3 মিটার। এই হয়ে গেল, একদম ইজি অঙ্ক দিয়ে গেল। কত বেড়ে গেল, উচ্চতা ইকুয়াল টু কত বেড়ে গেল, 3 মিটার। কি বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 11 অঙ্কটা। এই 11 অঙ্কটা কিন্তু প্রায় 5-এর অঙ্কটারই মতন, প্রায় 5-এর অঙ্কটারই মতন, কিন্তু হুবহু একই টাইপেরই অঙ্ক, প্রায় একই রকমের অঙ্ক। ঠিক আছে? তো দেখো কি বলেছে, সুজাতা 84 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি এঁকেছে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। সুজাতা কাগজটির পরিসীমা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে? বলেছে সুজাতা একটা ছবি এঁকেছে। কেমন টাইপের ছবি এঁকেছে? আয়তকার ছবি এঁকেছে। এটা একটা আয়তকার ছবি এঁকেছে। সুজাতা এরকম একটা আয়তকার ছবি এঁকেছে, যার ক্ষেত্রফল বেরিয়েছে, তার যার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আছে। ঠিক আছে? এর ক্ষেত্রফল কত হচ্ছে? এর ক্ষেত্রফল দেওয়া আছে 84 বর্গ সেমি। বর্গ সেমি। ঠিক আছে? এবারে বলেছে এই কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ ধরি দৈর্ঘ্য ধরলাম, ধরো এই অঙ্কটা দৈর্ঘ্য ধরে নিলাম x আর প্রস্থ y, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হচ্ছে 5। এটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। ঠিক আছে? দৈর্ঘ্য বলা নেই, দৈর্ঘ্য প্রস্থ অঙ্কের মধ্যে আমি ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য x প্রস্থ y, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের বিয়োগফল কত? 5। তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে কাগজটির পরিসীমা কত, মানে চারিদিক, এই যে এখান থেকে এই পুরো চারিদিকটা কত তোমাকে, মানে দৈর্ঘ্য প্রস্থ তোমাকে বের করতেই হবে, তাই তো? তাহলে আমি অঙ্কটাকে কী ভাবে করব? তাহলে অঙ্কটাকে কি দেওয়া আছে ফার্স্টে আমি দেখি। ফার্স্টে আমি দেওয়া আছে, দেখো এটা 11 অঙ্কটা। ফার্স্টে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া নেই, তাহলে ধরে নিই, তাহলে ধরি কাগজটির দৈর্ঘ্য, ধরি কাগজের দৈর্ঘ্য x মিটার সেমি, x সেমি ও প্রস্থ, আর প্রস্থ হচ্ছে y সেমি। ঠিক আছে? তাহলে অঙ্কের মধ্যে ফার্স্টে কি দেওয়া আছে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে, এই যে 84 বর্গ সেমি। তাহলে প্রথম শর্তানুসারে আমি কি লিখতে পারি? শর্তানুসারে কি লিখতে পারি? যে x ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ xy ইকুয়াল টু 84 দেওয়া আছে। এটা আমি ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? এটা আমি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে কি দেওয়া আছে প্রথম শর্তটা? যে x এবং y অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 84 বর্গ সেমি। ক্ষেত্রফল দেওয়া আছে যেহেতু, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমার অনুযায়ী ফর্মুলা কি? x ইন্টু y, আর ওদের অনুযায়ী উত্তর কত? 84, একই তো কথা, তাহলে লিখে দিলাম। দ্বিতীয় ফের শর্তানুসারে দিয়েছে আরেকবার। আরও একটা কথা বলে দিয়েছি, যেটা অঙ্কের মধ্যে কি বলা আছে দেখো, যে x এবং y দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল কত? 5। দেখো দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল কত? x এবং y এর বিয়োগফল কত? 5। এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে এবার আমি কি করব? এবার আমি করব এই যে দ্বিতীয় যে সমীকরণটা হলো, এই সমীকরণে এই যে, আচ্ছা এখানে একটা লাইন করে নিই, দাঁড়াও সরি, একটু লাইনটা করে নিই, তাহলে এখানে বের করে নিই x ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই y। এটা 1 নম্বর সমীকরণ নয়, এটা হলো 1 নম্বর সমীকরণ, এই হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি দিয়েছে? এবার শর্তানুসারে দিয়েছে কি না, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, তাই তো? তাহলে প্রথমে দিয়েছিল, শর্তানুসারে দিয়েছিল যে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কের মধ্যে দেওয়া ছিল, তাহলে আমি কি করলাম xy ইজিক্যাল টু 84 এটা লিখতে পারি, কারণ ক্ষেত্রফল হচ্ছে xy আর 84 একই কথা, লিখে দিলাম। সেখান থেকে x এর মানটা আমি বের করে রাখলাম। দ্বিতীয় শর্তানুসারে দিয়েছে, অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল কত? 5। ঠিক আছে? এইবার ভালো করে দেখো, এইখানে
এই সমীকরণটার মধ্যে আমি এই এক্স এর মানটাকে বসিয়ে দিই। তাহলে লিখি যে এটা 2 নম্বর দিলাম সমীকরণটার নাম। তাহলে লিখি 2 নম্বর সমীকরণে 2 নং সমীকরণে সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। তাহলে বসাই, কি ছিল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। এক্স এর মান কত, 84 ডিভাইডেড বাই ওয়াই ইজিক্যাল টু 5। লসাগু কত এই দুজনের, ওয়াই লসাগু, তাহলে উপরে যা আছে তাই বসিয়ে যাবে। এটার নিচে কিছু নেই মানে 1, তাহলে ওয়াই থাকছে পরে ভাগশেষ, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ভাগশেষ বলছি, ভাগফল, ঠিক আছে। তারপরে 5, এবার ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কী দাঁড়াচ্ছে, 84 ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5 ওয়াই। ওয়াইটাকে এদিক নিয়ে আসো, 84 বিয়োগ ওয়াই স্কোয়ার মাইনাস, এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে 5 ওয়াই ইজিক্যাল টু, এদিকে কিছু পড়ে নেই মানে 0 পড়ে আছে, এদিকে 0 পড়ে আছে, ঠিক আছে। এইবার আমি কি করব, ভালো করে মন দিয়ে শোনো। এবার আমি কি করব, ওয়াই স্কোয়ারটাকে প্রথমে নিয়ে আসবো, 5 ওয়াইটাকে মিডিয়ে নিয়ে আসবো, 84টাকে শেষে নিয়ে যাবো, সাজিয়ে নেবো একটুখানি। তাহলে প্রথমে ওয়াই স্কোয়ার যদি আসে, ওয়াই এর আগে কী আছে, মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে কী আছে, মাইনাস 5 ওয়াইটাকে রাখো, তারপরে কী আছে, 84টাকে প্লাস 84 আছে, 84টাকে লাস্টে রাখো ইজিক্যাল টু 0। এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নাও, যদি মাইনাসকে কমন নিয়ে নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5 ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 84 ইকুয়াল টু 0। মাইনাসটা ওদিক চলে গেলে 0 হয়ে যাবে, পড়ে থাকছে কত, ওয়াই স্কোয়ার প্লাস 5 ওয়াই মাইনাস 84 ইকুয়াল টু 0। এবার কি কাজ, এবার উৎপাদক বিশ্লেষণ করব। 84কে ভেঙে এমন দুটো সংখ্যা তৈরি করবো, মানে 84কে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব, মানে উৎপাদক করে তাকে দুটো সংখ্যা পরিণত করব, যেই দুটো সংখ্যা বিয়োগ করলে 5 এবং গুণ করলে 84 হয়। তোমরা জানো, করেছো ক্লাস 8-এ। তাহলে করি আমি এখানটায় করছি, 84 2 দিয়ে, আর 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দিয়ে 21 দুগুণে 42, 2 দিয়ে 3 দিয়ে, 3 7 21। তাহলে কীভাবে হচ্ছে দেখি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 7, 12 আর 7 করলে হচ্ছে 7 12 84, আর 12 থেকে 7 বিয়োগ গেলে 5 হচ্ছে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 12 ওয়াই মাইনাস 7 ওয়াই 84 হয়ে গেল। তাহলে কমনের পরে কমন যায়, দুটো দুটো করে কমন হবে, 7 কমন, ওই ওয়াই কমন, পরে কী থাকছে এখানে, ওয়াই দুটো থেকে ওয়াই কমন নিলে পরে থাকছে এখানে ওয়াই প্লাস 12, এখান থেকে 7 কমন, পরে থাকছে কত, ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 7 12 84। অবশ্যই খেয়াল রাখবে উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি, যে এই দুটো সবসময় 1 হতে হবে। এবার এই দুটো কমন চলে আসছে, নিয়ে নাও, ওয়াই প্লাস 12, আর পরে থাকছে ওয়াই, এখানে পরে থাকছে ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0। সুতরাং ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু মাইনাস 12, আর এদিকে ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু প্লাস 7, তাই তো। এবার আমরা সবসময় কী জানি, নেগেটিভ সংখ্যা তো কোনো সময় নেওয়া যায় না, নেওয়া যায় কোনটা হবে, এই পজিটিভ সংখ্যাটা। তাহলে ওয়াইয়ের মান কত বেরালো, 7, ওয়াইয়ের মান দেখো 7 বেরিয়ে গেল। তার মানে ওয়াইয়ের মান যদি 7 বেরিয়ে যায়, এবার আমি কী করবো, এই ওয়াইয়ের মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে এক্সের মান বের করতে হবে। এক্সের মান বের করতে গেলে কি, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো। আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে লিখি 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে কি ছিল, x ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই ওয়াই, তাহলে x ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই কত, 7।
কাটাকুটি করো, 7 12 84, কত বেরোলো? এক্স ইকুয়াল টু 12 কিন্তু বেরিয়ে গেল। দেখো দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেলাম 12, প্রস্থ পেয়ে গেলাম কত তাহলে? 7 পেয়ে গেলাম। এবার আমাকে কী বের করতে বলেছে? পরিসীমা। পরিসীমার ফর্মুলা তোমরা জানো, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ। ব্যাস বসিয়ে দাও, কিচ্ছু নেই আর, একদম শেষ। করে দাও এখানে। আয়তক্ষেত্রের পরিসীমা, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা, কাগজের পরিসীমা, কাগজের পরিসীমা কত? 2, দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 7, 2 7 আর 12 19, তাহলে 38 মিটার, সরি 38 সেমি। কত বেরিয়ে গেল? 38 সেমি কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। কী বললাম বুঝতে পারছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 12 নম্বরের অঙ্কটা। কি বলেছে ভালো করে দেখো। 12 নম্বরের অঙ্কটা বলছে সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। তাহলে বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। √2 ইকুয়াল টু 1.414, মানে অঙ্কের মধ্যে কোনো একটা জায়গায় √2 বেরাবে এবং সেই √2 এর জায়গায় তোমরা এই মানটা বসিয়ে ক্যালকুলেট করবে, ঠিক আছে? তাহলে দেখো কী বলেছে, ভালো করে মন দিয়ে ব্যাপারটাকে বোঝো। সুজাতার বলেছে সুজাতার বর্গাকার একটি বাগান, আগে বাগানটাকে আঁকছি, এইটা হলো বাগান, ব্যাপারটাকে বোঝো ভালো করে। এই হলো বাগান, সুজাতার একটা বর্গাকার বাগান, ঠিক আছে? এই বর্গাকার বাগান চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। ভালো করে দেখো, এইটা কিন্তু মেন বাগানটা, এর বাইরে রাস্তা, এর বাইরে ধরো আমি একটু বড় করেই করছি, এর বাইরে এরকম একটা রাস্তা আছে। এটা চওড়া কত? 2.5, 2.5 এত মিটার চওড়া রাস্তা আছে। এই রাস্তা, এই যে রাস্তাটা এর ক্ষেত্রফল কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাকে বের করতে বলেছে না বর্গক্ষেত্রের তোমার বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য। তাহলে বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে অবশ্যই তোমার দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তাহলে অঙ্কের মধ্যে না দিয়েছে দৈর্ঘ্য, না দিয়েছে প্রস্থ, তাহলে স্যার কী করবো? তাহলে আমি বলে দিচ্ছি সবসময় অঙ্কের মধ্যে একটা নিশ্চয়ই উত্তর দিয়ে দেবে। কী উত্তর দিয়ে দিয়েছে? এই রাস্তার ক্ষেত্রফল দিয়েছে। কি দিয়ে দিয়েছে শোনো ভালো করে মন দিয়ে, রাস্তার ক্ষেত্রফল দিয়েছে। রাস্তার ক্ষেত্রফল মানে এই অংশটুকুর ক্ষেত্রফল দিয়েছে। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতাম? এর আগে অনেক অঙ্কতে করেছি যে এই পুরো জিনিসটা থেকে এই সাদা অংশটা যদি বাদ দাও, মানে এই পুরোটা ধরো বাগান সহ রাস্তা, মানে বাগান সহ রাস্তা থেকে যদি বাগানের অংশটুকু বাদ দাও তাহলে রাস্তা পাবে। তার মানে কি প্রথমে পুরোটার ক্ষেত্রফল, তারপরে এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল বের করে বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমি সেটা বের করব। তাহলে ধরে নিচ্ছি, যখন দেয়া নেই কিছু আমি ধরে নিচ্ছি, প্রথমে এই বাগানটির, এই যে বাগানটা তো ভেতরের অংশটা, তাহলে এই বাগানটার আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি, বাগানটার দৈর্ঘ্য ধরে নিলাম। ধরি বাগানটির দৈর্ঘ্য এক্স, তাহলে এদিকে এক্স, এদিকে এক্স, এদিকে এক্স, এদিকে এক্স। আমি কি বললাম? রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করবো? পুরোটা থেকে এই সাদা অংশটুকু বাদ দেবো। তাহলে এই সাদা অংশটুকু মানে বাগানের, তোমার বাগানের দৈর্ঘ্য কত ধরে নিলাম? বাগানের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, বর্গাকার, সরি এটা বর্গাকার, আমি আয়তকার রেখে দিয়েছি, এটা কিন্তু বর্গাকার আছে। হ্যাঁ, তাহলে বাগানের আয়তকার টাইপের হয়ে গেছে, যাই হোক এটা বর্গাকার টাইপের আছে কিন্তু, হ্যাঁ এটা আয়তকার টাইপের হয়ে গেছে আঁকাটা। তাহলে বাগানটির দৈর্ঘ্য মানে বাগানটির বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম? এই যে এক্স, মানে চারিদিকে এক্স মিটার করে, ঠিক আছে? তাহলে প্রথমে ধরে নিই আমি যে বাগানটির বাহুর দৈর্ঘ্য, ওহো ধরেই তো নিলাম, ধরি বাগানের বাহুর দৈর্ঘ্য
এক্স কিসে আছে অঙ্কটা, এক্স মিটার, ঠিক আছে। তাহলে বাগানের ক্ষেত্রফল কি হচ্ছে, সুতরাং বাগানের ক্ষেত্রফল কত হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এই যে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার বেরিয়ে গেল এত বর্গমিটার। বর্গমিটার, ঠিক আছে। এবার আমি কি বের করব, এই পুরো অংশটার দৈর্ঘ্য মানে কি বলে ক্ষেত্রফল বের করবো। তাহলে পুরো অংশটা ক্ষেত্রফল জানতে গেলে আমার এই বাহুর দৈর্ঘ্যটা জানতে লাগবে। কত হবে বাহুর দৈর্ঘ্য বলো দেখি, এটা বাগান প্লাস রাস্তা, তাহলে বাগান সহ রাস্তার দৈর্ঘ্য কত হবে। দেখো বাগান ছিল আগে কত, ধরো এক্স, এখন কত হয়েছে দেখো, এদিকে 2.5 মিটার বেড়েছে, এদিকে 2.5 মিটার বেড়েছে, তার মানে কি 5 মিটার দুদিক থেকে বেড়ে গেছে। তাহলে আগে এক্স ছিল, এখন কত হয়েছে, এক্স প্লাস 5 হবে। তাহলে লিখি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের বাহুর দৈর্ঘ্য ছিল কত, ভালো করে বোঝো, ছিল রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ছিল হচ্ছে তোমার এক্স, বেড়েছে কত 2.5 করে বেড়েছে, দুদিকে বাড়লে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এটা নিচে করি তাহলে জায়গা ধরাতে পারবো, এখানে করছি, ছিল হচ্ছে এক্স, তাহলে বেড়েছে কত 2.5 ইন্টু 2, দুদিকে করে বেড়েছে, তাহলে হলো কত এক্স প্লাস 2 দিয়ে 5, তাহলে এত মিটার বেড়েছে। তাহলে এইটার দৈর্ঘ্য কত, এক্স প্লাস 5, তাহলে এর ক্ষেত্রফল কত, সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহু স্কোয়ার, বাহু বলতে এখানে কত এক্স প্লাস 5, তার মানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, তাই তো। দেখো কত বেরোলো, এক্স প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এবার আমার কি বেরিয়ে গেল, তাহলে পুরো অংশটার ক্ষেত্রফল বেরালো, সাদা অংশটুকুর ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে আমার টার্গেট কি ছিল, টার্গেট ছিল রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলটা কি, পুরোটা থেকে এতটা অংশ বাদ দেবো, তাহলে বাদ দিই। তাহলে রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল পুরোটা কত, এক্স প্লাস 5 হোল স্কোয়ার, আর এই সাদা অংশটার ক্ষেত্রফল কত, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে ঠিক করে নাও, এটাকে ঠিক করে নিই, এটা হলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2ab, এটা ভাঙছি সূত্র, প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে 5 দুগুণে 10x প্লাস 5 5 25, এত বর্গমিটার। আচ্ছা কেন বর্গমিটার লিখলাম না, তো বর্গমিটার শর্টে লিখলাম বর্গমিটার। বেরিয়ে গেল কি, বেরিয়ে গেল আমার শুধু রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। কিন্তু দেখো অঙ্কের মধ্যে উত্তরও কি দেওয়া ছিল, আমি বলেছি যেটা উত্তর দিয়ে দেবো আমাকে সেটা বের করতে হবে। অঙ্কের মধ্যে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 165 বর্গসীমা। তাহলে আমার উত্তর আর ওদের উত্তর একই, দুটোকে সত্যানুর সাথে সমান করে দেবো। তাহলে লিখি শর্তানুসারে আমার অনুযায়ী রাস্তার ক্ষেত্রফল কত বেরালো, এত, ওদের অনুযায়ী কত 165। তাহলে 10x আপাতত এইদিকে থাক, 25টাকে ওদিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাই তো। তাহলে 10x এটা বিয়োগ করলে কত হচ্ছে, 140 হচ্ছে। তাহলে 140টাকে ওদিক নিয়ে চলে যাব, 10 0 0 কাটা, তাহলে 14 বেরালো, x = 14।
এক্স ইকুয়াল টু 14 বেরিয়ে গেল। দেখো এই যে, তাহলে কত কী যেন এটা, বাগানের বাহুর দৈর্ঘ্য, বাগানের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 14 মিটার। এবার অঙ্কের মধ্যে কী বের করতে বলে দেখো, বলেছে বাগানটির ক্ষেত্রফল, পুরোটা না কিন্তু এই সাদা অংশটুকু, মানে এর ক্ষেত্রফল, আর কী বের করতে বলেছে, এর কর্ণ বের করতে। ব্যাস, তাহলে বাগানটির ক্ষেত্রফল বের করি। সুতরাং বাগানের বাহু তো পেয়ে গেছি, এবার বাগানের ক্ষেত্রফল কি ছিল ফর্মুলা, বাহু স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার। অ্যান্সার কত হচ্ছে, 196 হবে, 196 বর্গ, আচ্ছা বর্গ মিটারে ছিল তো সব কিছু, হ্যাঁ মিটার। এবার বাগানের কর্ণের দৈর্ঘ্য, বাগানের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, আচ্ছা এখানে তোমাদের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা লেখা নেই, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট, এখানে লিখে দিচ্ছি আমি, চলো এখানটা লিখে দিই তোমাদের সুবিধা, এটা মুছে দিলাম। এখানে লিখে দিচ্ছি, ছেড়ে দাও। বাগানের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, এইটা হচ্ছে বাগানের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। আমি এখানে লিখতে ভুলে গেছি কি ফর্মুলা, বাগানের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, তাহলে কত হচ্ছে √2 ইন্টু বাহু, কত, বাহু বেরিয়েছিল 14। আমি কি বললাম, √2 এর মান বসিয়ে দেবো। √2 এর মান কত দেখো, অঙ্কের মধ্যে দেওয়া আছে 1.414 ইন্টু 14, তাহলে অ্যান্সার কত হচ্ছে, আমি এখানে গুণ করি, 1.414, 14, 4 14 56, 14 কে 14 15 16 17 18 19, 19 9, হাতে রইল 1, 4 14 56, 57 7, হাতে রইল 5, 14 কে 14 15 16 17 18 19, 19,796, কটা পয়েন্ট আছে, 3টের পয়েন্ট, তাহলে এখানটায় হবে 19.796 এত মিটার, তাহলে এত মিটার অ্যান্সার বেরালো। কত অ্যান্সার বেরালো, এত মিটার অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে 13 নম্বরের অঙ্কটা। কী বলে দেখো, একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার হলে তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে তা হিসাব করি। প্রথমে একটা উত্তর বের করতে হবে। তা বলছে প্রতি বর্গ মিটারের জন্য 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত টাকা খরচা হবে। বলেছে একটা বর্গাকার জমি আছে, ভালো করে বুঝো, একটা বর্গাকার জমি আছে এরকম, এরকম একটা বর্গাকার জমি আছে, সেই বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ভালো করে শোনো, কর্ণের দৈর্ঘ্য কিন্তু দিয়ে দিয়েছে কত, 20√2, ঠিক আছে। এবার তোমাকে কী বের করতে বলেছে, প্রথমে বলেছে এটা পাঁচিল দিতে কত মিটার, চারধার পাঁচিল দেবে, চারধার পাঁচিল দেবে মানে কি, চারিদিক বের করতে বলেছে, এই যে চারিদিক বের করতে বলেছে, চারিদিক মানে কি বের করতে বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলেছে, পরিষ্কার কথা, বর্গক্ষেত্রের কী বের করতে বলেছে, পরিসীমা, ঠিক আছে। তাহলে পরিসীমা যদি আমাকে বের করতে হয় তাহলে আমার কি লাগবে অঙ্কের মধ্যে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লাগবে, কিন্তু বাহুর দৈর্ঘ্য কি অঙ্কের মধ্যে কোথাও দেওয়া আছে, না দেওয়া নেই। তাহলে যখনই অঙ্কের মধ্যে আমি বলেছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বাহু এরকম ধরনের কিছু না দেওয়া থাকবে, অঙ্কের মধ্যে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে। কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য যখন দেওয়া আছে আমাকে আমার অনুযায়ী কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, ধরে নিয়ে। তাহলে আমি ধরে নিলাম, বা এটা যদি আমি এক্স ধরে নেবো, বাহুটা ধরে নিলাম এক্স, এটা এক্স ধরে নিলাম, তাহলে লিখি বর্গক্ষেত্রের কি যেন, এটা বর্গাকার জমির, তাহলে লিখি জমির কর্ণের দৈর্ঘ্য, জমির বাহুর দৈর্ঘ্য, জমির বাহুর, ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, ঠিক আছে।
তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা তোমাদের একটু আগে করালাম, আগের অঙ্কটাতে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বা জমির কর্ণের দৈর্ঘ্য কত? √2 ইন্টু বাহু ছিল ফর্মুলাটাতে, তাই তো? তাহলে কি দাঁড়ালো? √2 ইন্টু এক্স, মানে এক্স √2, ঠিক আছে? তাহলে এত মিটার, ঠিক আছে? বেরিয়ে গেল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বেরিয়ে গেল। তাহলে অঙ্কের মধ্যে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে শর্তানুসারে করে দিই। শর্তানুসারে কত? এক্স √2 ইন্টু তোমার 20√2, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরাচ্ছে? দুইটা অধিক চলে যাবে, 20√2 ডিভাইডেড বাই √2। দেখো √2 কেটে গেল, এক্স ইকুয়াল টু 20, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে? 20 মিটার। এবার কি বের করতে বলেছে দেখো, প্রথমে বের করতে বলেছে এই বর্গাকার জমির চারিদিকে, বর্গাকার জমির কি বলেছে, কই গেল? বর্গাকার জমির কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল, মানে পরিসীমা চেয়েছে। তাহলে জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা, পরিসীমা হচ্ছে জানি ফর্মুলা 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 20 বেরিয়ে গেল, 4 দুগুণে 8, 80 মিটার বেরিয়ে গেল কিন্তু একটা অ্যান্সার। নেক্সট অ্যান্সার কি বলেছে ভালো করে বোঝো। বলেছে এই বর্গাকার জমিতে, আমি এটা পুরো মুছে দিলাম, হ্যাঁ। এবার এই বর্গাকার জমিতে এটা পেয়ে গেলাম তো, বাহু তো পেয়ে গেছি 20 লিখে দিলাম। এবার কি বলেছে দেখো পরেরটাতে, এই জমিতে কি বসাবে? ঘাস বসাবে। ঘাস বসালে মানে কি? এর ক্ষেত্রফল বের করতে হবে, বর্গাকার জমির ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? এই ঘাস বসাতে কত খরচা হবে, তাহলে ঘাস বসাতে কত খরচা হয়েছে, তাহলে ঘাস বসাবে মানে কি? জমিটার ক্ষেত্রফল বের করতে হবে। এবার ওই ক্ষেত্রফলে কতটা ঘাস বসিয়েছে, কত টাকা খরচা হয়েছে, তাহলে লিখি বর্গাকার জমির, এবার জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি যে বাহু স্কোয়ার, তাই তো? তাহলে অ্যান্সার কত হয়েছে? 2 দুগুণে 400 বর্গমিটার বেরিয়ে গেল। তাহলে এখানে কতটা ঘাস লাগাতে হবে, কতটা জায়গায়? 400 বর্গমিটার জায়গায় ঘাস লাগাতে হবে। এবার বলেছে এক বর্গমিটার জন্য কত টাকা খরচা হয়? এক বর্গমিটারের জন্য খরচা হয় 20 টাকা। তাহলে এই 400 বর্গমিটারের জন্য কত খরচা হবে? ঠিক নেমে করে দেবো। তাহলে এই জায়গাটাই করছি, তাহলে লিখছি যে 1 বর্গমিটারের জন্য খরচা হয় 1 বর্গমিটারের জন্য খরচ হয়, 1 বর্গমিটারের জন্য খরচা হয় 20 টাকা। তাহলে কত পেয়েছে? 400 বর্গমিটারের জন্য খরচ হয় 400 ইন্টু 20, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 2 3, 3 16, এত টাকা। কত টাকা খরচা হলো না? 8000 টাকা খরচা হলো। কত খরচা হলো? 8000 টাকা কিন্তু খরচা হলো, ঠিক আছে? এই হলো তোমাদের যে অঙ্ক, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 6টা অঙ্ক করে দিলাম, অর্থাৎ 8 থেকে 13 অবধি আমি করে দিলাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা, বা এর আগের ভিডিওতে যে 5টা অঙ্ক দিলাম সেখানেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।